الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صدق الله العظيم. আজকে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় ধৈর্য সহকারে যারা বক্তব্য শুনেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। দীর্ঘ বক্তব্য দেওয়ার মতো সময়, সুযোগ, পরিস্থিতি কোনোটাই নেই। আজকে এই মঞ্চ থেকে আমরা ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি দাবি খুব সুস্পষ্টভাবে বারবার উচ্চারিত হয়েছে এবং আমরাও বলার চেষ্টা করেছি। আমি সমাপনী বক্তব্যে, আমার পরে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। তার বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তবে একটি কথা যেটি বারবার আমরা বলার চেষ্টা করেছি, আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার, এই দাবিকে আমরা আর কোনো প্রান্তিক পর্যায়ে রাখতে চাই না, বরং নাগরিক হয়ে ওঠার যে লড়াই সংগ্রামে আমরা 2013 থেকে অবতীর্ণ হয়েছি, সেই লড়াই সংগ্রামকে পূর্ণতা দিতে হলে আমাদের প্রত্যেকটা নাগরিককে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে, এই আয়োজন থেকে আমাদের এই দাবি থাকবে, যাতে করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিচার, এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে 24 পরবর্তী সময়ে যে পরিবেশ আবহ বিরাজ করছে, সেই পরিবেশে যাতে আমরা নিশ্চিত করতে পারি। দীর্ঘ ইতিহাস আলোচনার সময় নেই, তবে শাপলা চত্বরের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা যেহেতু খুব কাছ থেকে সেই সময়টাকে দেখেছি, অনেক বিতর্ক হয় শাপলা চত্বরে সেই রাতের অবস্থান আমাদের জন্য আত্মঘাতী ছিল কিনা, সে ধরনের অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনাও হয়। কিন্তু একটি কথা অনস্বীকার্য, আপনি নাগরিক হিসেবে আমার 13 দফার সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু আমি যখন একটি গণতান্ত্রিক দাবি নিয়ে একজন নাগরিক হিসেবে রাজপথে অবস্থান করব, তখন আমাকে গণহত্যা করা এবং নির্বিচারে আমাকে গুলি করে মেরে ফেলার মতো হত্যাযজ্ঞ যারা ঘটায়, ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদের বিচারের দাবিতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা আজকের এই আয়োজন থেকে এই দাবিটি বারবার বলেছি, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের ইশতেহার। এবং যতদিন পর্যন্ত বাংলার মাটিতে এই বিচার নিশ্চিত না হবে, ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই দাবিকে আরো উচ্চকিত করব এবং এই দাবিকে আমরা এত জোরে উচ্চারিত করব, যতদিন পর্যন্ত শাপলা চত্বরে আমার ভাইয়ের শহীদের প্রতিটা রক্তের ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা এই দাবি নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই আয়োজনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের নেতৃত্বে বাংলার মুসলমানরা, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আল্লাহর রসুলের শান এবং সম্মান রক্ষার্থে 2013-তে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই মহাপুরুষ, কালের মহাপুরুষ, হেফাজতের সাবেক আমির শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা আজকের এই সমাবেশ থেকে স্মরণ করছি। আমরা আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শাপলা চত্বরে, যখন আমাদের সেই দিন অবস্থান ছিল বাবুবাজার ব্রিজের সামনে। সকাল থেকে, ফজরের পর থেকে আমরা দলে দলে যখন মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার মোড়ে মোড়ে হাসিনার গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, রামদা নিয়ে আমাদেরকে জবাই করার জন্য দাঁড়িয়েছিল। আমাদের মিছিলটা যখন বাইতুল মোকাররমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আমাদের ছত্রভঙ্গ করার জন্য হাসিনার পুলিশ বাহিনী এলো পাথারে আমাদের দিকে গুলি ছুড়েছিল। আমার ঠিক পাশে দাঁড়িয়ে একজন, যারা একসাথে আমরা যারা দাঁড়িয়েছিলাম, যখন আমরা উল্টো দিকে অন্য রাস্তা দিয়ে আসার জন্য দৌড় দিই, আমার ঠিক পাশে এক ভাইয়ের গায়ে গুলি লেগে সে সেখানেই লুটিয়ে পড়ে। তো খুব কাছ থেকে আমরা সেদিন মৃত্যুকে দেখেছি। আমরা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম, সেই বিকেল বেলায় একের পর এক গলা কাটা লাশ আসতে থাকে এবং সেই লাশ দেখে আমাদের অনেক ভাইয়েরা, অনেক নেতৃবৃন্দ তখন সেখানে
সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহাপুরুষ যিনি আমাদেরকে শাপলা চত্বর ছেড়ে যান নাই, সে হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি সেদিন আহত হয়েছিলেন, তিনি আমাদের উপর ছায়ার মতো হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা সময় যখন আমরা সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি নাই, তখন তিনি বলেছিলেন, আমরা যতটা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে এখানে অবস্থান করছি, আমি যদি আমার নেতা কর্মীদেরকে এখান থেকে ছেড়ে দেই, তাহলে নিরাপদে যে তারা বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। অতএব আজকের রাতটা আমাকে এখানে অবস্থান করতে দিতে হবে। তিনি আমাদেরকে জিকির করতে বলেন। আমরা সেদিন শুকনো চিরামণি এবং তসবিহ নিয়ে সেখানে অবস্থান করছিলাম। কোন রাজনৈতিক উচ্চাভিলাষ হেফাজতের নেতা কর্মীদের ছিল না। কিন্তু আজকে আমার আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন। দেশের ইতিহাস পরিবর্তনকারী সেই ঘটনা, যেই ঘটনার পর বাংলাদেশের মানুষ ইসলাম পন্থা এবং ইসলামী রাজনীতি এবং তৌহিদি জনতার কনসেপ্টকে নতুনভাবে বুঝতে শুরু করেছে। সেই ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার দায় এই ঘটনার সাথে জড়িত। কোনো রাজনৈতিক দল তার দায় এড়াতে পারে না। সেই দিন এই ঘটনায় যদি আমরা সেটাকে রাজনৈতিক লেন্সেও দেখি, সেই অবস্থানের কারণে যারা হেফাজতের নিরীহ মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিদের উপর যারা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চেয়েছিল, তারা সেই দিন রাত্রে লালবাগ মাদ্রাসা থেকে হেফাজতের আমির শাহ আল্লামা আহমদ শফী সাহেবকে কেন শাপলা চত্বরে যেতে দিলেন না, কেন সেই ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে শাহ আল্লামা আহমদ শফী সাহেবের গাড়ি ঘুরে আবার লালবাগ মাদ্রাসায় চলে গেল, সেই প্রশ্নের উত্তর তৎকালীন সময়ের ঢাকা মহানগরের দায়িত্বে যেই বিএনপির নেতা কর্মীরা ছিল তাদেরকে দিতে হবে। আমরা জানি কারা আমাদের মিত্র ছিল, কারা আমাদের শত্রু ছিল, কিন্তু যারা মিত্রর বেশে আমাদের সাথে যে আন্দোলনকে এক মাসের ব্যবধানে আল্লামা শফীর ডাকে 50 লক্ষ লোক দুইবার ঢাকায় শাপলা চত্বরে, একবার 6 এপ্রিলে আরেকবার 5 মেতে একত্রিত হয়েছিল। অতএব ইসলাম বিদ্বেষী যেই ভূমিকায় আওয়ামী লীগ সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার অবতীর্ণ হয়েছিল, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদের সাথে যেই রাজনৈতিক শক্তিরা ছিল, তারা যদি সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে পারত, তাহলে 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই গোলামীর জিন্দেগি বাঙালি জাতিকে বরণ করতে হতো না। আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাষায় বলছি, হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোন রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে এই 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে মাদ্রাসা ছাত্রদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে শতাধিক মাদ্রাসার ছাত্র শহীদের নজরানা দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। অতএব আমরা আজকে আমাদের নাগরিক অধিকার বুঝে নিতে এসেছি, আজকে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা বুঝে নিতে এসেছি। এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ব্যানারে আজকে আমরা আমাদের দাবি জানাচ্ছি বিধায় এইটা মনে করবার কোনো কারণ নাই যে এই দাবি শুধুমাত্র নিছকই ওলামায়ে কেরামের দাবি। আজকে সুস্পষ্ট ভাষায় বারবার আমরা এই কথাটি উচ্চারণ করেছি, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে শাপলা চত্বরের এই গণহত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে যত প্রকার উদ্যোগ গ্রহণ করা লাগে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।